যদি এত মানুষ যদি ওনার বিরুদ্ধে গিয়ে থাকে তো ওনার তো পদত্যাগ করা উচিত। তাহলে মানুষ এটা বুঝতে শিখেছে যে বিজেপি মানে উন্নয়ন। আমি যদি বিজেপি সাপোর্টার হই, আমি ওনার নাম কেন এখানে নেব? কিন্তু এখানে অধিকার নয়, ক্ষমতা প্রয়োগ হয়। সবাই যদি সবার বাড়িতে যদি খাবার থাকে, সবার বাড়িতে যদি খুশি থাকি, আনন্দে থাকি, তো ওদের পার্টিতে কে যাবে? সেটা জেনজি এখন বুঝতে শিখেছে। ওরা প্রয়োজনে রাস্তায় নামবে। এত হিন্দু যখন জেগেছে, এর একটা সমীকরণ তো থাকবেই। সমস্ত জঞ্জাল সরিয়ে আবার নতুন সূর্যের উদয় হবে। সমস্ত সনাতন ধর্মী যদি বিজেপি হয়ে থাকে, তাহলে উনি কাদের রিপ্রেজেন্ট করছেন? একটা ডাক্তার হওয়া তো এত সহজ বিষয় না। তাহলে তাদের ব্রেন ওয়াশ কিভাবে হচ্ছে? ওঠো, জাগো, অস্ত্র ধরো, যুদ্ধ করো, সে সময় এসে গেছে। এখান থেকে পুলিশের কাছ থেকে আমার কাছে ফোন যায়, বাংলার মাটিতে তো আপনি থাকেন না, তো আপনার বাংলায় আসার কি দরকার? ওনাকে তো আমি দেখেছি বিভিন্ন ধর্মে ওনাকে যেতে, এই ধর্মেও ওনার আসা উচিত ছিল বলে আমি মনে করি। যার টানে আপনি এত ভালো একটা চাকরি ছেড়ে বাংলায় চলে এসেছেন, পুরো বিষয়টা আমার রাজনৈতিক মনে হচ্ছে এখন। আজকে প্রিয়বন্ধু মিডিয়ার ইতিহাসে অন্যতম একটা ঐতিহাসিক দিন, কেননা আজকে দেখতেই পাচ্ছেন আমি একা এপিসোড করছি না, আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত বিশিষ্ট একজন মানুষ। অখিল ভারতীয় সন্ত সমিতির তরফ থেকে আমাদের ব্যাঙ্গালোরের পুরোহিত মশাই, ব্যাঙ্গালোর কালীবাড়ির প্রাণ পুরুষ, আজকে তার পদধূলি পড়েছে আমাদের স্টুডিওতে। নেক্সট কিছুক্ষণ সময় তার সঙ্গে আড্ডা মারবো, তার সঙ্গে গল্প করব এবং অনেক কিছু ভেতরের ব্যাপার জানার চেষ্টা করব। পুরোহিত মশাই, প্রথমেই একটা প্রশ্ন আপনাকে যেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আপনি মেদিনীপুরের ভূমিপুত্র, কিন্তু প্রায় দীর্ঘ 26 বছর আপনি বাংলার বাইরে, ব্যাঙ্গালোরে আপনি একটা জায়গায় রয়েছেন, এবং সেই জায়গা থেকে ঐতিহাসিক গীতা পাঠ উপলক্ষে শুধু 2200 কিলোমিটার দূর থেকে আপনি উড়ে এলেন আমাদের এই কলকাতায়। কেন, কিসের এত দরকার হয়ে পড়লো? প্রথমেই নমস্কার আপনাদের সবাইকে। খুব ভালো কাজ করছেন আপনি এখন বাংলার মাটিতে। যার টানে আপনি এত ভালো একটা চাকরি ছেড়ে বাংলায় চলে এসেছেন, ঠিক একই কারণে আমি ওই 2200 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমি এখন বাংলায়। ক্লৈবং মাস্ম গমো পার্থ নৈতত্য প্রপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম তাক্তঃ তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ তুমি তোমার ক্লিবত্ব ত্যাগ করো, ওঠো, জাগো, অস্ত্র ধরো, যুদ্ধ করো, সে সময় এসে গেছে। আমাদের সবাইকে জাগতে হবে, এবং আমাদের এই যে ধর্ম, সনাতন ধর্ম, তার মূল গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, তার প্রত্যেকটা শ্লোক বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, এবং সবাইকেই পাঠ করতে হবে, সবাইকে জানতে হবে সেই আদর্শ, সেই সত্তা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। যখন লক্ষ লক্ষ লোক সবকিছু ছেড়ে পোটলা পুটলি হাতে নিয়ে ওরা চলেছে ব্রিগেডের দিকে, আমি কিভাবে ওখানে বসে থাকতে পারি? তো একই তাগিদে আমি বাংলার মাটিতে। তবে আপনি ব্যাঙ্গালোর থেকে এসছেন, জানি না আপনাকে কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়েছে কিনা। আমরা যারা এখানকার বাংলা সনাতনীরা সেদিনকে ব্রিগেডে যাওয়ার চেষ্টা করছিলাম, আমরা কিন্তু প্রচুর প্রতিকূলতার মধ্যে পেয়েছি। ব্রিগেডে গিয়ে দেখি জ্যামার লাগানো, কোনো ফোন লাগছে না, ইভেন রাস্তায় আমাদের যে সাধু সন্তরা যাচ্ছেন তাদের বাস আটকে দেওয়া হচ্ছে। তো আপনি এত দূর থেকে আসছেন, আপনি কোনো বাধার সম্মুখীন হননি? অবশ্যই হতে হয়েছে, কারণ পঞ্চপাণ্ডবকেও সেই বাধার সম্মুখীন হতে হয়েছিল। যতুক্রিয় দাহ থেকে শুরু করে পাশা খেলা, সেসব তো ছিলই। এখান থেকে পুলিশের কাছ থেকে আমার কাছে ফোন যায়, বাংলা থেকে, হ্যাঁ, বাংলার মাটিতে তো আপনি থাকেন না, তো আপনার বাংলায় আসার কি দরকার? আপনার কি কোনো আশ্রম আছে, মঠ আছে এখানে? আমি বলেছিলাম না, আমার কিছু নেই। তখন ওনারা বুঝতে পেরেছিলেন যে এই মানুষটাকে জব্দ করা যাবে না, সম্ভব না, আর 2200 কিলোমিটার দূরে থাকে, কি আর করে নেবে। কিন্তু যখন মূল মঞ্চে আমাকে বক্তৃতা দিতে বলা হয়, আমি আমার পক্ষ থেকে যতটুকু করার ততটুকু করেছি, এবং এটাই বলবো, যদি আমাদের এই স্বভাব শোধরাতে না পারি তো চারিদিকে রক্তবীজের দল ঘুরে বেড়াবে। আমাদের স্বভাব, আমাদের হেরিডিটি, আমরা আমাদের যে সন্তান আসছে, আমরা যদি ভালো কাজ করি, সে ভালো কাজের ফল হিসেবে আমাদের সন্তান ভালো থাকবে, সুখে থাকবে, সেগুলো করবে। আপনারা সবাই জানেন আমাদের একটা ল্যাজ ছিল, সবারই একটা ল্যাজ ছিল, তো সেটা আস্তে আস্তে খসে গেছে। সেটা কি আমি খসিয়েছি? আমাদের পূর্বপুরুষরা, ওরা জেনে গেছে যে ওই ল্যাজটা ওদের কোনো কাজে লাগবে না, তো ব্যবহার না করতে করতে আমরা ওই জায়গায় গেছি। অর্থাৎ আমাদের কর্মফল, আমাদের স্বভাব, সেটা আমাদের যে সন্তান সন্ততি তাদের উপরে যে প্রভাব ফেলে, এখান থেকেই প্রমাণিত। শ্রীমদ্ ভগবদ গীতা এর থেকে ভালো গ্রন্থ, উত্তম গ্রন্থ, যে আমাদের বাঁচতে শেখায়, বাঁচাতে শেখায়। আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে যদি ভগবদ গীতা পাঠ করা হয়, তাহলে অন্য কিছু আর লাগে না। মানুষ
মনুষ্যত্ব পাবে, মানুষ মানুষ থেকে ভগবান হয়ে যাবে, দেবত্ব জাগবে ওর মধ্যে। আর ওটাই প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে শুধু আমি কেন, আমাদের অখিল ভারতীয় সন্ত সমিতির পক্ষ থেকে আমাদের মহারাজ দণ্ডী স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী মহারাজ, উনি বদ্রীনারায়ণ থেকে এসেছেন এত কষ্ট সহ্য করে। আমাদের অখিল ভারতীয় সন্ত সমিতির যিনি এখানে দায়িত্বে রয়েছেন ব্রহ্মবিদ্যানন্দজি, উনি ছিলেন এখানে। আর একটা কথা বলে রাখি, আমাদের পক্ষ থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে নিমন্ত্রণ যায়, উনি আসেননি। উনি সনাতন ধর্মী, তাই আমি জানি, এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের জন্য না হলেও শ্রবণ করার জন্য উনি অন্তত আসতে পারতেন, কারণ ওনাকে তো আমি দেখেছি বিভিন্ন ধর্মে ওনাকে যেতে, এই ধর্মেও ওনার আসা উচিত ছিল বলে আমি মনে করি। আমরা যারা এত কিছু দূরে সরিয়ে অত দূর থেকে এসেছি, উনি আসতে পারতেন, আসা উচিত ছিল। আপনি যখন এই প্রসঙ্গটা তুললেন, তাহলে আমি একটু কন্ট্রোভার্সিয়াল জায়গায় ঢুকবো। সেটা হচ্ছে যে প্রথমত উনি স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এটা বিজেপির প্রোগ্রাম হয়েছে। আমি জানি না আপনি কবে বিজেপি হয়ে গেছেন, বা আমাদের বাগেশ্বর ধাম বাবা তিনি কবে বিজেপি হয়ে গেছেন, এবং ব্রিগেডে ওই যে বিশাল, আমি তো এটাকে উৎসব বলবো, হিন্দু মিলন উৎসব হয়েছে একটা। আমি নিজে সেদিনকে সপরিবারে ছিলাম সেখানে, আমার 10 বছরের পুত্র, তাকে অবধি নিয়ে গেছি, কেননা এই সাধু সন্তদের আশীর্বাদ এ তো অনেক পুণ্য করলে পাওয়া যায়, তাদের কাছাকাছি আসা। তো সেই জায়গা থেকে রাজনীতির রঙে এটাকে পুরোপুরি রাঙিয়ে দেওয়া হয়েছে, এটা বিজেপির প্রোগ্রাম হয়েছে। এবং আপনি মঞ্চ থেকে, মূল মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন, ওখানে স্বতঃস্ফূর্ত যে জনসমাবেশ হয়েছে, হিন্দু সনাতনীদের মিলন হয়েছে, সেটা দেখেছেন। আলটিমেটলি কি বুঝলেন আপনি? যদি ওনার কথা মতো এই উৎসবটা বিজেপির হয়ে থাকে, তাহলে সমস্ত সনাতন ধর্মী যদি বিজেপি হয়ে থাকে, তাহলে উনি কাদের রিপ্রেজেন্ট করছেন, এটা একটা প্রশ্ন। আর তারপরে আমি এটুকু বলবো, যদি এত মানুষ যদি ওনার বিরুদ্ধে গিয়ে থাকে, তো ওনার তো পদত্যাগ করা উচিত তাহলে, আমার যতদূর মনে হয়। কারণ এত মানুষ যার বিরুদ্ধে, তার তো সেই বিজেপির পক্ষে, আমার বিরুদ্ধে, বিজেপি তো ওনার প্রধান বিরোধী এখন। তো সেই দিকে দেখতে গেলে এত মানুষ যেখানে জেগেছে, এত মানুষ যখন ওনার বিপক্ষে যাচ্ছে, তো নৈতিকতার যদি কথা বলা হয়, তো নৈতিকতার পক্ষে গেলে তো ওনার তো আসন ত্যাগ করা উচিত, সেই আসনে অন্য কাউকে বসানো উচিত। না, আমি যেটা মূলত জানতে চাইছি, যে এই যে আমি যেটা ব্রিগেডে গিয়ে এবারে দেখলাম, আমরা সাধারণত এতদিন দেখে এসেছি যে গীতা পাঠ বা এরকম ধর্মীয় কোনো কিছু হলে, সেটা সাধারণত যারা একটু বয়স্ক মানুষ হয়ে গেছেন, 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব, তারা এগুলোতে পার্টিসিপেট করেন। কিন্তু এই ধরুন 20, 22, এমনকি 30 বছর অবধি এই যে জেনারেশনটা, যাদেরকে আমরা জেন জি বলি, তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছে মাঠে, এবং ওই আবেগটাই তারা ভেসে যাচ্ছে, ওটাকে তারা প্রতি মুহূর্তে একটা অনুভব করার চেষ্টা করছে, এটা কি একটা বিশাল পরিবর্তনের কিছু বার্তা দিচ্ছে না, সামাজিক পরিবর্তনের? অবশ্যই দিচ্ছে, কারণ এখানে তো বাংলার মাটিতে রাজনীতি মানে ধর্মীয় বিভেদ, ভেদাভেদ। তো এই বিষয়ে যতটুকু আমি মনে করি, আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, গীতা সুগীতা কিমন্যৈ কর্তব্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা, অর্থাৎ স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, সেই বাণী এবং তার মর্মার্থ জেন জি যারা হৃদয়ে ধারণ করতে চাইছে, তারা অন্যান্য বিষয় থেকে ফেড আপ। তারা দেখছে যে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করে ডাক্তার হয়েও এত মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া যায়। তো এখানে মূলত প্রশ্ন জাগে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তো আমার মতে শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত, এবং কন্ট্রোল এক জায়গা থেকে হওয়া উচিত। কিন্তু এখানে বিভিন্নভাবে সে কন্ট্রোল হয়। আমাদের তো টোল ব্যবস্থা প্রায় উঠে গেছে বললে চলে। প্রত্যেকটা জিনিসের প্রয়োজন কতটুকু আছে, সেটা জেন জি এখন বুঝতে শিখেছে। ওরা প্রয়োজনে রাস্তায় নামবে কার বিরুদ্ধে? শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। যে শিক্ষা ব্যবস্থায় মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে, মানুষ অন্য মানুষের প্রাণ নিতে চাইছে, যারা ডাক্তার হয়েও এত কিছু করতে পারে, তার মানে একটা ডাক্তার হওয়া তো এত সহজ বিষয় না। তাহলে তাদের ব্রেন ওয়াশ কিভাবে হচ্ছে, কারা করছে? এর বিরুদ্ধে আমাদের সমাজ কথা না বললেও আমাদের জেনজি সমাজ অবশ্যই কথা বলবে। তারা বুঝতে পারছে নিজেদের বিপদটা কোথায় লুকিয়ে রয়েছে। আমি একটা প্রশ্ন করব এখানে, একদম রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে, কেননা আমার যারা দর্শক আছেন তারা রাজনীতিতে অতি বেশি উৎসাহী। পুরো বিষয়টা আমার রাজনৈতিক মনে হচ্ছে এখন। তো সেই জায়গা থেকে এই যে আপনি ভিড়টা দেখলেন, এবং সেই স্বতঃস্ফূর্ত ভিড়কে থামাতে কোথাও গিয়ে একটা প্রশাসনের ভয়, আটকানোর চেষ্টা, জ্যামার লাগিয়ে দেওয়া, আশপাশের যে এলাকা আছে সেখানে একটা চানাচুরের প্যাকেট অবধি পাওয়া যাবে না সেই জায়গা করে দেওয়া, এই যে গেরুয়া আবেগ, এত মানুষ শুধুমাত্র গীতা পাঠ শুনতে আসছে না, সেখানে বিরিয়ানির প্যাকেট আছে,
না আপনার সামনে বলতে দুঃখিত, কিন্তু বাংলা মদের কুপন দেওয়া হচ্ছে না, কারোর হাতে টাকা গুঁজে দেওয়া হচ্ছে না, গাড়ি করে লোক অর্গানাইজড ওয়েতে নিয়ে আসা হচ্ছে। ইনফ্যাক্ট আমি যারা অর্গানাইজার তাদের সঙ্গে কথা বলেছিলাম, যারা ওই প্রত্যন্ত এলাকা বাসন্তী গোসাবাতে থাকেন, তারা আমাকে বলেছিলেন দাদা একটা বাস বা লরির ব্যবস্থা করে দিন, আমরা প্রচুর লোক এখান থেকে যেতে আগ্রহী। তো উদ্যোক্তারা বলেছিলেন না, গীতা পাঠ হচ্ছে অন্তরের জিনিস, তোমার যদি ভেতরের টান আসে তুমি নিজে জোগাড় করে এসো। অর্থাৎ এই ভিড়টা কিন্তু অর্গানাইজড ভিড় নয়, আবেগের, স্বতঃস্ফূর্ত আবেগের ভিড়। তো আগামী দিনে এটা থেকে কি সত্যিই রাজনীতিতে কোনো প্রভাব পড়বে? বাংলার রাজনীতি কি এই গীতা পাঠ ঘিরে কোথাও গিয়ে মথিত হবে? আপনার কি মনে হচ্ছে? বাংলার রাজনীতি মূলত ধর্মীয় রাজনীতি, বিশেষ করে বিজেপি যেখানে হিন্দু ভোট, অন্যান্য যারা তারা অন্য ধর্মের ভোটের উপর। তো এখানে তো এর প্রভাব তো আছে। এত হিন্দু যখন জেগেছে, এর একটা সমীকরণ তো থাকবেই। হিন্দুদের মধ্যে ভাগ বাঁটোয়ারা আছে, অন্য ধর্মের মধ্যে ওই ভাগ বাঁটোয়ারার ব্যাপারটা নেই। তো তার জন্য এর ব্যাপার তো এর একটা প্রভাব তো পড়বে। এত মানুষ এক জায়গায় এসেছে গীতা পাঠের বিষয় নিয়ে, কিন্তু এর একটা প্রভাব আগামী দিনে ভোটে পড়বে। মানে আপনি বলতে চাইছেন হিন্দুত্বের রাজনীতি করছে বিজেপি এখানে? বিজেপি কখনো হিন্দুত্বের রাজনীতি করে বলে আমার মনে হয় না। বিজেপি যদি ভোট রাজনীতি করে বা ধর্মীয় রাজনীতি করে, কি জন্য করবে, তার উদ্দেশ্যটা কি হওয়া উচিত? কারণ হিন্দু ভোট তো আগে থেকেই ভাগ হয়, তাতে তো ওদের ফল কিছু নেই। মূলত বাংলার যে রাজনীতি সেখানে মুসলিম ভোট প্রভাব ফেলে, ডিসাইডিং। তো ওরা কি কারণে হিন্দু ভোটটাকে নিয়ে, তার মানে এই যে বিষয়টা দেখানো হয় যে বিজেপি মানেই হিন্দু ভোট, তাহলে বিহারে, আসামে, উত্তরপ্রদেশের মানুষ এটা বুঝতে শিখেছে যে বিজেপি মানে উন্নয়ন। আপনি 6 লেনের রাস্তা, এতগুলো এয়ারপোর্ট, যেদিকে যাবেন ঝা চকচকে জায়গা। উত্তরপ্রদেশ কি ছিল সবাই জানে, কারণ আমি তো থেকেছি কাশিতে, আমি জানি। সেখানে আজকে যদি আপনি দেখেন, ওই জায়গাটাকে দেখে মনে হয় যে আমাদের ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ 50 বছর এগিয়ে গেছে, আর আমাদের বাংলা আমরা 100 বছর পিছিয়ে গেছি। যে বাংলা সবাইকে পথ দেখাতো, আগে বাংলা ভাবতো, তারপর অন্যরা ভাবতো, এখন সবাই ভাবে, আমরা বসে বসে দেখি। একদমই তাই। আচ্ছা, আমি একদম শেষ প্রশ্ন আপনাকে করব। আমি নিজে ব্যাঙ্গালোর ছেড়ে এসেছি, আমার সমস্ত আইটি কেরিয়ার ছেড়ে এসেছি, এখানে হিন্দুদের বাঁচানোর লড়াই করছি, কেননা আমার মনে হয়েছে হিন্দুরা এখানে বিপদে আছে। এই নিয়ে আমার কোনো লুকোচাপা নেই, আমার একদম ওপেন স্ট্যান্ড এটা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামী 2026-এ বাংলায় যে রাজনৈতিক লড়াইটা হচ্ছে, সেটা রাজনৈতিক লড়াই নয়, রাজনৈতিক যুদ্ধ। এবং সেই যুদ্ধে যদি পরিবর্তন না হয়, এই রাজ্যের হিন্দু বাঙালিদের বাঁচানো যাবে না, ইতিহাসের পাতায় তাদের ঠাঁই হবে। আপনি কি সহমত, নাকি আপনার মিশনটা আলাদা? আমি যে শহরে থাকি ওই শহর ডেটা নিয়ে চলে। এখানে আমাদের পুরনো ডেটা দেখলেই বোঝা যাবে এখানে প্রতিহিংসা রাজনীতি হয়। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, গ্রামের পর গ্রাম, মানুষ গ্রাম ছেড়ে অন্য শহরে পলায়ন করে, কারণ জানে ভোট হয়ে গেছে, এবার আমার ঘর বাড়ি জ্বালানো হবে। যে ক্ষমতায় এসছে সে প্রতিহিংসা করবে। এই যে বর্বরতা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে পাওয়া যায় না, পৃথিবীর কোনো দেশে পাওয়া যায় না। মৃত্যুর পরিসংখ্যান দেখে নিন আপনি, বাংলায় কি হয়। আমরা আমাদের ক্ষমতা প্রয়োগ করব, আমাদের যে অধিকার দেওয়া হয়েছে সে অধিকার আমরা প্রয়োগ করব, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে অধিকার নয়, ক্ষমতা প্রয়োগ হয়। ক্ষমতা প্রয়োগ হয়ে দেখানো হয় যে আমি কি করতে পারি। প্রতিহিংসা রাজনীতি এখানে চলে, অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমি এটুকু এখন বলবো যে বিশেষ করে যাকে আমরা মুখ্যমন্ত্রীর গতিতে বসাই, আমরা এটুকু ভাবি যে উনি আমাদের মা, আমরা তার সন্তান। সন্তানরা যদি দুঃখে থাকে তাহলে মা বাটি হাতে ভিক্ষে করে সন্তানদের খাওয়াবে। এখানে কোনো ইগো, অহংকার না, আমার দরকার নেই, আমার চাই না, আমার লাগবে না, এই কারণে বাংলা এত বছর পিছিয়ে আছে। আপনি দেখুন, আপনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী কি সুন্দর ব্যবহার করেন মোদিজির সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে, সমস্ত রাজ্যের। কারণ ওনারা জানেন এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ইগো অহংকারের জন্য না, আমাকে আমার রাজ্যের সেবা করতে হবে, আমাকে রাস্তা বানাতে হবে, চাকরি আনতে হবে, উন্নয়ন নিয়ে আসতে হবে। বিজেপির যদি সব থেকে বড় কেউ আদর্শগত বিরোধী হয়, সে হচ্ছে বামেরা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আদর্শগত দিকে 180 ডিগ্রি মোদিজির সঙ্গে, কিন্তু যখন কেরালার উন্নয়নের প্রশ্ন, উনি কিন্তু কোনো সময় সেখানে আটকাচ্ছেন না যে আমার ইগোতে এটা হার্ট হবে। প্রধানমন্ত্রী পদ বা মুখ্যমন্ত্রীর পদ, এই সমস্ত পদই হচ্ছে দেশের উন্নয়নের জন্য, দেশটাকে আগে নিয়ে যাওয়া দরকার। সেখানে লড়াই ঝগড়া, ইগো, অহংকার, আমি ওর মুখ দেখবো না, আমি ওর মুখ দর্শন করবো না, এভাবে চলতে পারে না। এভাবে চললে
আগের যে বাম সরকার যেটা করে গেছে 34 বছর ধরে, তো তোমরা বাংলার দিকে তাকিও না, আমি আমাদের সমর্থন দেব, তুমি ওখানে যা খুশি করো, তুমি সেখানে কি হয়েছে 7 সিস্টার্সের আপনি দেখে নিন, ওখানে কোনো উন্নতি হয়নি। আসাম, ত্রিপুরা যখন পরিবর্তন হয়েছে তাদের উন্নতি দেখুন, একটা মিডিয়া যেত না, ওখানে কি অবস্থা হতো। এখন ঝাড়খণ্ড প্রত্যেকটা জায়গা এখন জাগছে, তার কারণ হচ্ছে এটাই হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয় যে আমরা তোমাকে গদিতে বসাচ্ছি, তুমি যেভাবেই হোক, যদি ভিক্ষে করেও হয় তাও আমাদের প্রতিপালন করবে, আমাদের রাজ্যটাকে আগে নিয়ে যাবে। কিন্তু ডেটা কি বলছে, পরিসংখ্যান কি বলছে? শুধু মৃত্যু, শুধু মিথ্যে কথা। এভাবে রাজনীতি হতে পারে না। আমরা সবাই এক সময় চেয়েছিলাম বাম সরকারের পতন হোক, সেই পতন হয়েছে। সেই পতনের পরে প্রচুর আশা করেছিলাম আমরা এবার কিছু একটা হবে বাংলায়। কি হয়েছে? আপনি বাংলার বাইরে যে কোনো রাজ্যে যান, আপনি যে কোনো রাজ্যে যান, তার উন্নয়ন দেখুন, তার ইনফ্রাস্ট্রাকচার দেখুন, তার সমস্ত কিছু দেখুন। এখানে রাস্তাঘাট যেই 100 বছর আগে যে রাস্তাঘাট ছিল সেই তেমনই আছে, আরো খারাপ হয়েছে। আর হকার থেকে শুরু করে চারদিকে একটু কিছু করা উচিত, একটু কিছু হওয়া উচিত। এত আইআইটি রয়েছে, এত কিছু রয়েছে, ওদের ওখান থেকে অন্তত যদি একটা টিম বানিয়ে যদি কাজ করানো হতো তাহলে অনেক কিছু করতে পারে। খুব বড় কিছু একটা বিল্ডিং বানানো যেত, সেই বিল্ডিংয়ে আপনার যেমন কর্ণাটকে আছে, ব্যাঙ্গালোরেই আছে না ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, একদম আমাদের কলকাতায় হওয়া উচিত ছিল। তো বিল্ডিং বানাতে কি অসুবিধা? মানে আপনি ইনফ্রাস্ট্রাকচার দিন, কে আসবে না? ওখানে এস এম কৃষ্ণা যা করে গেছেন, উনি তো কংগ্রেসের লোক। আমি যদি বিজেপির সাপোর্টার হই, আমি ওনার নাম কেন এখানে নেব? কারণ আমি একটা মানুষ, আমি গীতা পাঠ করি, আমার মধ্যে জাগ্রত সত্তা রয়েছে, যে সত্তা দেখে আমাদের মেদিনীপুরের অগ্নিগর্ভ সন্তান ক্ষুদিরামও বলতে ভয় পাননি। আমি গীতা পড়েছি, মৃত্যুতে আমার ভয় নেই, তাই আমার সত্যি কথা বলতেও ভয় নেই। আমি এটুকুই চাইবো, আগামী দিনে মানুষ বুঝুক, উন্নয়ন আসুক, আমরা ঝা চকচকে রাস্তা দেখব, সবার বাটিতে অন্ন, ল্যাপটপ, এখন লাগে শিক্ষা, এখন লাগে জব স্কোপ। এখন এগোতে হবে আমাদের। সেই পুরনো মানধাতা আমলের রুটি দো, ভাত দাও, এই রাজনীতি বাংলায় আর চলে না। যারা এখনো করছে তাদের জাগতে হবে, তাদের বুঝতে হবে, তারা খুঁজে খুঁজে বার করে নিরন্ন, দরিদ্র নারায়ণ, এইসব কথাগুলো আর বাংলায় চলবে না। এইগুলো করে আর রাজনীতি করা যাবে না। মানুষকে মূর্খ রেখে, মানুষকে নিরন্ন রেখে, নাহলে ওদের ঝান্ডা কে ধরবে? ওদের পতাকা কে ধরবে? আমরা যদি সবার বাড়িতে যদি খাবার থাকে, সবার বাড়িতে যদি খুশি থাকি, আনন্দে থাকি, তো ওদের পার্টিতে কে যাবে? এখানে বলা হচ্ছে বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবো না। ওর বাবা ওখানে গুজরাটে চাকরি করে টাকা পাঠাচ্ছে। যারা বলছে তাদের সমর্থক, তাদের পরিবারের লোক ওই গুজরাট, ওই উত্তরপ্রদেশে যাচ্ছে, গিয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে। এটাই তো। আমি তো থাকি বাংলার বাইরে, 26 বছর দেখলাম। যখনই কলকাতায় ঢুকি আমি, এই মাটির গন্ধ, মাটির স্বাদ, মানুষগুলোকে দেখে আপন মনে হয়। কিন্তু তারপরের যে চরিত্র, তারপরের যে ব্যবহার, সেটাই আমাকে পর করে দেয় বা পর হতে বাধ্য করে যে আমরা বাইরের লোক। আমি হয়তো মেদিনীপুরের ছেলে, আমার মধ্যে একটা সংগ্রামী ভাব রয়েছে। আমি পুরোহিত হয়েও, যারা শুনেছে আমার ব্রিগেডের বক্তৃতা তারা জানে আমি এভাবেই কথা বলি। আমি চাই আগামী দিনে পশ্চিমবঙ্গ জাগবে, ভারতবর্ষ নয় বিশ্বকে পথ দেখাবে, যেমন অতীতে ছিল। সমস্ত জঞ্জাল সরিয়ে আবার নতুন সূর্যের উদয় হবে, এই আশা রাখি। আপনি যে কাজ করছেন, এই যে যারা ঘুমন্ত মানুষগুলোকে জাগানোর চেষ্টা করছেন, অনেক বড় কাজ, অনেক বড়। আপনাদের আশীর্বাদ এইভাবেই বর্ষিত হোক। আর যারা আপনাকে কষ্ট দিচ্ছেন, আমি জানি, আমি আগের ভিডিওতে দেখেছি, আপনার বাড়িতে পুলিশ এসে 4-4টে ল্যাপটপ নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে গেছে, সিসিটিভি সব নষ্ট করেছে, এমনকি কেসটা বোধহয় এখন কোর্টে ওঠেনি। না, 5টা কেস করেছিল, 2টো হেরে গেছে, তারপর বাকি 3টা আর তুলতে চাইছে না, জিনিসগুলো ফেরত দিতে হবে বলে। জিনিসগুলো ফেরত দিয়ে দিক, যদি না তুলছে তো তাহলে অত্যাচারটা হবে কি করে? আমি এইটুকু বিশ্বাস করি, পুলিশ ওরাও মানুষ, ওদের উপর প্রেশার আছে, ওদেরকে ঘর সংসার নিয়ে থাকতে হয়, এটাও আমি জানি। কিন্তু এটুকু আমি বিশ্বাস রাখি যে মনুষ্যত্ব সর্বোপরি। কারণ আমরা এই মনুষ্যত্ব যদি ধরে না রাখি, তাহলে আগামী প্রজন্ম সে রক্তবীজের মতো আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার তাদের মধ্যে ফুটে উঠবে, ওদের সন্তানরাও তাই করবে। অসংখ্য ধন্যবাদ পুরোহিত মশাই। মানে ব্যাঙ্গালোরে যে 10টা বছর ছিল আপনার আশীর্বাদ নিয়ে পথ চলতাম, সেই দীর্ঘদিনের যে সম্পর্ক, মাঝখানে অবভিয়াসলি কলকাতায় আসার জন্য হয়তো একটু দূরত্ব বেড়েছিল, আপনি যে নিজে থেকে এলেন, আপনার পদধূলি পড়লো,
এবং সেই ব্যাঙ্গালোরের দিনগুলো যেন নতুন করে ফিরে পেলাম। এবং এই ভিউটা খুব বেশি দরকার ছিল আরও, তার কারণ আপনি এখন নিউট্রাল ভিউ থেকে দেখছেন, বাংলার বাইরে থেকে বাংলাটাকে দেখছেন, অন্য রাজ্যগুলোকে দেখছেন, বাংলাকে দেখছেন, বাংলার হিন্দুদের দেখছেন। তাই ব্রিগেডে আসার জন্য এবং তারপর এই ভিউটা জানা খুব দরকার ছিল। আশা করি আমাদের দর্শকদের ভালো লাগবে। কি বলবেন পুরোহিত মশাইয়ের কথাগুলো নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। নমস্কার, ভালো থাকুন, সব ভালো হোক জীবনে, নতুন সূর্যের উদয় হোক আবার বাংলায়। নমস্কার।